যারা চ্যালেঞ্জ পছন্দ করে তাদের জন্য স্টার্টআপ বেসড হ্যাঁ। ডিজিটাল ব্যাংকিংটা হচ্ছে আসলে ব্রাঞ্চলেস ব্যাংকিং। হ্যাঁ, এখানে কাস্টমারকে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না, হোক সেটা অ্যাকাউন্ট খোলা অথবা একটা লোনের অ্যাপ্লিকেশন করার জন্য বা টাকা তোলার জন্য, কোনো ক্ষেত্রেই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না। এটা আসলে এই ব্যাংকের আসলে কোনো ব্রাঞ্চ থাকবে না এবং এটা হচ্ছে ডিজিটালি সার্ভিস দিবে। সবগুলোই হচ্ছে আপনি হয়তো ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইট থেকে সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, সো আসসালামু আলাইকুম সবাই, টেক্সপায়ার পডকাস্টের আইটি এপিসোডে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় আমাদের সার্বিক সহযোগিতায় রয়েছে মোহনা টেলিভিশন এবং সাথে রয়েছে এনভিএলটিএস। এনভিএলটিএসের যে কোনো পণ্য কিনতে আপনারা অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুন এবং আপনারা জানেন, আপনারা যারা রেগুলার দর্শক আমাদের, তারা কিন্তু চাইলেই টেক্সপায়ার যে প্রোমো কোডটা রয়েছে সেটি ইউজ করে 20% ডিসকাউন্টে কিনে নিতে পারেন যে কোনো পণ্য এনভিএলটিএস থেকে। আজকে আমি আছি আপনাদের মাঝে ফুয়াদ আল হাসান, উপস্থাপক হিসেবে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করব এবং আপনাদের সামনে রয়েছে একটা বিশেষ অতিথি, যে আমাদের অনেকের অজানা প্রিয় মুখ। কারণ আমরা জানি ক্যামেরার পিছনে, সিনিয়রের পিছনে অনেক মানুষ আছে যাদেরকে আমরা চিনি না। যে আজকে আমি পরিচয় করতে চাই আমাদের রায়হান স্যারকে। আসসালামু আলাইকুম রায়হান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে রয়েছে আজকে মোহাম্মদ আবু রায়হান ভাই, সিটিও অফ নগদ। আসসালামু আলাইকুম রায়হান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা রায়হান ভাই, আমরা আসলে নগদে যাওয়ার আগে, যেহেতু আপনি নগদের বড় একজন অফিসার, তো যাওয়ার আগে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার জীবন বৃত্তান্ত সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আপনার যদি পড়াশোনা বা এটা যদি বলতেন আমাদের জন্য। জি অবশ্যই। আমার আসলে পড়াশোনার শুরুটা আমার হোম টাউন রংপুর। আচ্ছা, ওখান থেকেই। সো আমি রংপুরে কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। তারপরে আমি অনেক জায়গায় ভর্তি হয়েছিলাম, বাট আমার কম্পিউটার সায়েন্স খুব পড়ার ইচ্ছা ছিল। সো কম্পিউটার সায়েন্স পড়ার জন্যই আমি দেখলাম যে ব্যাঙ্গালোর তখন খুব মানে খুব এগিয়ে। আমাদের অত্র এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ব্যাঙ্গালোর অনেক এগিয়ে। সো এবং আইটি হাব ছিল, হ্যাঁ শুধু আইটি হাব ছিল। সো এই জন্য আমি সিএসসি পড়তে ব্যাঙ্গালোরে চলে যাই আর কি, এবং ওখান থেকে গ্র্যাজুয়েশন করে ব্যাক করি হচ্ছে বাংলাদেশে। তারপর এখানে এসে আমি একটা এমবিএ করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড দেন ক্যারিয়ার শুরু করি। এমবিএটা করি অবশ্য আমি চাকরি করা অবস্থাতেই। তারা আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এখানে একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, যেটার নাম হচ্ছে ভিউ মোবাইল লিমিটেড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা মালয়েশিয়ান বাস কোম্পানি ছিল এটা। আচ্ছা ভাই, যেহেতু আপনি বললেন যে এমবিএ করেছেন, আপনার কি মনে হয় অ্যাজ আ সিএসসি ইঞ্জিনিয়ার, মানে আপনার তো গ্র্যাজুয়েশন সিএসসি ডিপার্টমেন্ট থেকে, তো এমবিএটা আপনার জীবনে কীরকম ইম্প্যাক্ট ফেললো? আসলে আমি এমবিএতে করেছি যখন আমার পজিশন ম্যানেজারিয়াল পজিশন ছিল। আচ্ছা আচ্ছা। সো আমি কিন্তু জীবনের মানে আমার গ্র্যাজুয়েশনের পরপরই এমবিএ করি নাই। এটা আমি মনে করি আমার একটা ভালো ডিসিশন ছিল, কারণ আমি যখন একটা ম্যানেজারিয়াল পজিশনে ছিলাম, অবশ্যই টেকনোলজি ম্যানেজমেন্ট করতাম আর কি। হ্যাঁ, তো সেখানে যেটা সুবিধা হতো, আমার কিন্তু টিম ম্যানেজ করতে হতো। আমার অ্যাজ এ যে ম্যানেজারিয়াল কাজগুলোতে আমার এমবিএ তখন হেল্প করেছে, কারণ এর আগ পর্যন্ত আমি কিন্তু ছিলাম ইঞ্জিনিয়ার। সো আমি শুধু টেকনিক্যাল পার্টটাই জানতাম, কিন্তু বিজনেস কেমনে হ্যান্ডেল করতে হয় এটা আমি এমবিএ করে শিখেছি। এবং জবের পাশাপাশি এমবিএ করাতে আমার যে জবের এক্সপিরিয়েন্সগুলো আর এমবিএর যে থিওরিটিক্যাল পড়াশোনা ছিল, এটা আমি আসলে কম্পেয়ার করতে পেরেছি। আমার জন্য ব্যাপারটা দুটোই ইজি হয়েছে। বুঝতে পেরেছি। মানে আপনি এটাতে প্রমাণ করা যায় যে ইঞ্জিনিয়াররা আসলে সবই পারে। ইঞ্জিনিয়াররা সবই পারে এবং এটার আরও প্রমাণ আছে যে এখন অনেক ইঞ্জিনিয়াররাই সিইও হচ্ছে কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বড় বড় টেক কোম্পানি দেখা যাচ্ছে তারা হলো গিয়ে তারা হয় মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল অথবা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসেছে। একটা এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ, কিছুদিন আগে ধরেন জিপির এক্স সিটিও কিন্তু জিপির সিইও ছিল মাঝখানে, এবং এখন সোনালী ব্যাংকের যিনি আছেন ম্যানেজিং ডিরেক্টর, উনি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, কিন্তু সে ব্যাংকিং সেক্টরে এবং ব্যাংকের এমডি, এবং তাও সোনালী ব্যাংক, যেটা আমাদের সবচেয়ে লার্জেস্ট ব্যাংক বাংলাদেশে। নাইস। আচ্ছা ভাইয়া, যেহেতু বললেন যে ভিউ মোবাইলস লিমিটেড এই কোম্পানিতে ছিলেন, এছাড়াও আমি দেখলাম যে আপনি আইএফসি বাংলাদেশ, আইএফএস বাংলাদেশ, আইসি টেকনোলজিস আর কি, দেন হলো গিয়ে শিওর ক্যাশ। হ্যাঁ, এই যে আপনি এরপরে নগদে আপনার যাত্রা, তো নগদে আসার আগে ডিফারেন্ট জায়গায় যে আপনি এক্সপ্লোর করে আসলেন, এটা আপনার ক্যারিয়ার গ্রোথ বা আপনি কি মনে করেন এখানে আপনার কী রকম ইনফ্লুয়েন্সিয়াল বেনিফিটস দিয়েছে? আমার আসলে
লাইক আমার টেকনোলজি যেহেতু পড়েছি, আমার আইটি লাইনটা পছন্দের আসলে, ইটস মাই প্যাশন। হ্যাঁ, সো আমি শুরু থেকে, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি সবসময় চেষ্টা করেছি স্টার্টআপে কাজ করতে, এবং স্টার্টআপে কাজ করার কিছু সুবিধা আছে। আপনি হচ্ছে স্টার্টআপে কাজ করলে এই বিজনেসটার আদ্যপান্ত জানবেন, এবং আপনি একটা জিনিস স্ক্র্যাচ থেকে দাঁড় করার মজাই আলাদা আসলে। আচ্ছা আচ্ছা। আপনার একটা কোম্পানিতে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আপনি একদম স্ক্র্যাচ থেকে যখন বিল্ড করেন, তখন এর সব কিছুই আপনার জানা থাকে। সাথে আমি চেষ্টা করেছি এর বিজনেসটাও শিখতে সবসময় আর কি। আমি বিজনেস করি নেই, বিজনেসে হয়তো ডিরেক্টলি ইনভলভ হয়নি, কিন্তু আমি শিখেছি, জানতাম যে বিজনেসটা কেমনে হয়। সো প্রথমে ভিউ মোবাইলে ছিলাম, তারপর শুধু আইএফএসটাই ছিল হচ্ছে একটা এস্টাবলিশড কোম্পানি, যেটা সুইডিশ একটা ইআরপি কোম্পানি ছিল। সো ওখানে আমি শিখেছি কি, ধরেন একটা এস্টাবলিশ কোম্পানিতে কীভাবে কাজ করতে হয়, মানে প্রসেসের মধ্যে কীভাবে কাজ করতে হয়। সো এছাড়া আমার ধরেন ভিউ মোবাইল এবং আইএফএসের পরে আমি যে শিওর ক্যাশে যখন জয়েন করি সেটাও, এবং নগদ, সবগুলো আসলে স্টার্টআপ দিয়েই শুরু। আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনার কি মনে হয় যে একটা স্টার্টআপ কোম্পানির যে স্ট্রাগল বা তার যে গ্রোথ বা তার যে স্ট্র্যাটেজি, একটা এস্টাবলিশ কোম্পানি অ্যান্ড স্টার্টআপ, মানে এই দুটাকে আপনি কীভাবে ডিফারেন্সিয়েট করেন, বা আপনি লার্নিংটা কীভাবে নিচ্ছেন? লার্নিংটা আমি মনে করি স্টার্টআপে আপনার লার্নিং স্কোপটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ স্টার্টআপ কী করে, কম চ্যালেঞ্জেস বেশি, অবশ্যই চ্যালেঞ্জেস বেশি, আপনাকে খাটতে হবে অনেক। আপনি 9টা-5টা অফিস পাবেন না, আপনার দিনরাত থাকবে না, বাট আপনি একটা জিনিস স্ক্র্যাচ থেকে বিল্ড করবেন, আপনার এখানে কাজের অপরচুনিটি বেশি, আপনি যত খাটবেন আপনার ক্যারিয়ার গ্রোথও কিন্তু তত হবে। আমি প্রথমে, যেহেতু আমার একটা বাহিরের ডিগ্রি ছিল, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ফার্স্ট জবে, এবং আমি 2 বছরের মাথায় ম্যানেজার হিসেবে প্রমোটেড ছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু একটা এস্টাবলিশ কোম্পানিতে আপনি কিন্তু এই পজিশনগুলো স্যাচুরেটেড থাকে। সো আপনাকে একটা রুটিন জবের মধ্যে দিয়ে অনেক দিন ওয়েট করতে হবে, আপনার ক্যারিয়ার গ্রোথটাও কম্পারেটিভলি স্লো হয়। বুঝতে পারছি। বাট একটা রুটিন, মানে একটা এস্টাবলিশ কোম্পানিতে সেখানে কিছু বেনিফিট আছে, আপনি শিখবেন কীভাবে একটা কাজ করতে হয়, বাট লার্নিং কার্ভ এবং ক্যারিয়ার গ্রোথ দুটাই একটু স্লো হয়। আচ্ছা আচ্ছা। আমি যেটা বুঝলাম ভাইয়া, যে দুটাতেই আমাদের পজিটিভ বেনিফিটস আছে, অবশ্যই ডিফারেন্ট আর কি। অবশ্যই যেটা আমরা আমাদের লাইফে ইউটিলাইজ করতে পারি। যারা চ্যালেঞ্জ পছন্দ করে তাদের জন্য স্টার্টআপ বেস্ট আর কি, বেস্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো যেহেতু নগদের কথা চলে আসলো, নগদের জার্নি আপনার কিভাবে শুরু? যদি নগদে আমি জয়েন করি হচ্ছে যখন আসলে নগদের নাম ছিল না, জাস্ট নগদ ডাক বিভাগের সাথে একটা এগ্রিমেন্ট করেছে, যেটা আপনি জানেন। এটা 2017 সালের ডিসেম্বরে এগ্রিমেন্টটা হয়। আমি জয়েন করি, আমার ইন্টারভিউ নেওয়া হয়, আমাকে কনফার্ম করা হয় জানুয়ারিতে, এবং আমার 2 মান্থসের নোটিস ছিল। তারপরে আমি 1.5 মাসের মাথায় জয়েন করি আর কি। আমি ফেব্রুয়ারি মাঝামাঝি জয়েন করি নগদে, 2018 সালের মাঝামাঝি। তার মানে ভাই আপনি নগদের ফাউন্ডিং সিটিও, ফাউন্ডিং চিফ টেকনোলজি অফিসার, ফাউন্ডিং টিমের একজন মেম্বার। আমি টেকনোলজিটা আমার হাতেই করা আর কি, শুরু থেকেই। সো তারপর যেটা আমরা করি, আমরা সবার আগে কি লাগবে, আমাদের যেহেতু এগ্রিমেন্ট হয়েছে ডাক বিভাগের সাথে, সো আমার এখন প্ল্যাটফর্ম লাগবে, রাইট? সো টেকনোলজিক্যালি রেডিনেসটাই সবার আগে দরকার। সো আমি জয়েন করার পরেই আমরা ধরেন 2 মাসের মাথায় একটা ভেন্ডর সিলেক্ট করি, যারা আমাদের প্ল্যাটফর্মটা বিল্ড করে দিবে স্ক্র্যাচ থেকে, এবং 5 মাসের মাথায় আমরা লঞ্চ করি সার্ভিসটা। Just within 5 months. Within 5 months. Nice. This is the, I think, এটা একটা রিমার্কেবল ব্যাপার ছিল আমাদের জন্য। এত শর্ট টাইমে একটা সার্ভিস লঞ্চ করা এই মাপের আসলেই খুব টাফ। আমরা তারপরে অনেক কষ্ট করে, এবং তখন আমার টিম মেম্বার ছিল 18 জন টেকনোলজি টিমে। মাত্র 18 জন নিয়ে 5 মাসের মাথায় আমরা, আমাদের ভেন্ডর ছিল কনা সফটওয়্যার ল্যাব লিমিটেড, মানে কনা সফটওয়্যার লিমিটেড। এদের অফিস হচ্ছে পুলিশ প্লাজায়। এটা একটা কোরিয়ান কোম্পানি। তাদের কিছু ডাইনামিক বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল, মোস্টলি ফ্রম বুয়েট। সো আমরা তাদের সাথে জয়েন্টলি কাজ করে আমরা 5 মাসে ডেলিভারি, এটা প্ল্যাটফর্মটা, সার্ভিসটা লঞ্চ করতে পেরেছিলাম আর কি। হ্যাঁ, এবং আমার মনে আছে, আমার ডেটগুলোও মনে আছে, লাইক এপ্রিলের 20 তারিখে আমরা কনার সাথে এগ্রিমেন্ট করি, আর 29শে সেপ্টেম্বর আমরা সফট লঞ্চ করি। মেমোরি তো মাশাআল্লাহ অনেক শার্প, আপনার একদম এক্স্যাক্টলি ডেট মনে রেখে দিয়েছেন। দিস আর মাইলস্টোনস ইন মাই লাইফ, যেটা আপনাকে আরো উপরে ইনশাআল্লাহ নিয়ে যাবে। এই ডেটগুলো আসলে মানে মোটিভেট করে। হ্যাঁ, এই জন্য ডেটগুলো মনে আছে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, যেহেতু নগদের কথা চলে আসলো, নগদ বললে কিন্তু একটা নাম প্রথমে চলে আসে, সেটা হলো কি ডিজিটাল ব্যাংকিং। দ্য ফার্স্ট ডিজিটাল ব্যাংকিং সিস্টেম যেটা ডেভেলপ করতে লাইসেন্স পেয়ে গেছে, আমি দুটো জানি। আমরা লাইসেন্স পেয়েছি, আমরা ফুল লাইসেন্স পেয়ে গেছি। তো এখন আপনাদের প্ল্যান কি? এখন আমাদের আপনাকে ইন্টারভিউ করি যে ডিজিটাল ব্যাংকিং কি, এটা যদি আমাদের
দর্শক আসলে ডিজিটাল ব্যাংকিংটা যদি আপনি ধরেন, আমাদের দেশে ব্যাংকিং আছে, আমাদের দেশে এমএফএস হচ্ছে একটা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস, এটাও আছে। তাহলে ডিজিটাল ব্যাংকিংটা কি, এটা মানুষের মধ্যে প্রশ্ন আসতেই পারে। ডিজিটাল ব্যাংকিংটা হচ্ছে আসলে ব্রাঞ্চলেস ব্যাংকিং। হ্যাঁ, এখানে কাস্টমারকে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না, হোক সেটা অ্যাকাউন্ট খোলা অথবা একটা লোনের অ্যাপ্লিকেশন করার জন্য বা টাকা তোলার জন্য, কোনো ক্ষেত্রেই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না। এটা আসলে এই ব্যাংকের আসলে কোনো ব্রাঞ্চ থাকবে না, এবং এটা হচ্ছে ডিজিটালি সার্ভিস দিবে। সবগুলোই হচ্ছে আপনি হয়তো ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইট থেকে সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, সো এটাতে যেটা সুবিধা হয়, এখানে আপনার সার্ভিস দিতে যে খরচ, এটা কম্পারেটিভলি আমাদের ট্র্যাডিশনাল ব্যাংকের চেয়ে অনেক কম হবে। এবং তাহলে আমরা কি হবে যে আমরা কাস্টমারকে অনেকগুলো সার্ভিস, ব্যাংকিং সার্ভিসটা অনেক অ্যাফোর্ডেবল কস্টে, কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিতে পারবো। এবং ডিজিটাল হওয়ার কারণে আরেকটা যেটা সুবিধা, সারা বাংলাদেশে যে কোনো আনাচে কানাচে সার্ভিসটা অ্যাভেলেবেল করে দেওয়া যায় শুরু থেকেই। এটা আরেকটা সুবিধা। আচ্ছা আচ্ছা, যেখানে ইন্টারনেট আছে বা অ্যাপ ইউজ করা যায়, অথবা কিছু সার্ভিস ইউএসএসডিতেও অ্যাভেলেবেল, বাল ফোন দিয়েও হবে, যেটা এমএফএস দেশের বাইরেও আর কি, দেশের বাইরেও করা যাবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। সুন্দর একটা আমরা অ্যান্সার জানতে পারলাম। আচ্ছা, যেহেতু আপনি এমএফএস এর কথা বললেন, একটা সার্ভে আমি স্টাডি করলাম যে 2023-এর আগে মোস্ট প্রবাবলি, সেখানে বিভিন্ন কম্পিটিটর রয়েছে। হ্যাঁ, তো মার্কেট শেয়ার দিক দিয়ে দেখলাম যে বিকাশ অনেক, প্রায় অলমোস্ট 38 to 39%, যেখানে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে আর কি সেম প্ল্যাটফর্মে, নগদের মোস্ট প্রবাবলি 20 or less than something। এটা একটু আগের তথ্য। হ্যাঁ, আগের তথ্য আর কি। তো আমার কোয়েশ্চেন হলো যে মার্কেটে কম্পিটিটর থাকবে, তাই না? তো আপনি অন্য কম্পিটিটরের সাথে কীভাবে আলাদা করতেছেন নিজেদেরকে, এবং স্ট্র্যাটেজিক্যাল দিক দিয়ে কীভাবে আরও এগিয়ে রাখতে চান, যেখানে আপনাদের অলরেডি গভর্নমেন্ট সাপোর্ট আছে? তো সেক্ষেত্রে আপনারা এটাকে কীভাবে ডিফেন্ড করেন বা আপনাদের স্ট্র্যাটেজি কি? আমরা যখন প্রথম মার্কেটে আসি, তখন বিকাশের মার্কেট শেয়ার 90%-এর উপরে ছিল। হ্যাঁ, সো একটা কোম্পানি যখন মেজরিটি এরকম পুরো মার্কেটটাই দখল করে রাখে, রাইট, তখন ও নতুন একটা কোম্পানির পক্ষে এসে মার্কেট শেয়ার নেওয়া খুবই টাফ। এবং তখন আমাদের কম্পিটিটর অনেক এন্ট্রি ব্যারিয়ার তৈরি করেছিল আমাদের জন্য। হ্যাঁ, বাট আমরা যেটা করেছি, আমরা ধরেন বিভিন্ন স্ট্র্যাটেজিক মুভমেন্ট, স্ট্র্যাটেজিক থিঙ্কিং বা স্ট্র্যাটেজিক প্ল্যানের মাধ্যমে আমরা এটাকে ওভারকাম করেছি। আমরা মার্কেট শেয়ার নিতে পেরেছি, ব্যবসায় এগিয়ে যেতে পেরেছি। তার মধ্যে দু একটা এক্সাম্পলে বলতে পারি, আমাদের ধরেন অ্যাকাউন্ট ওপেনিং, আমরা প্রথমে ডিজিটাল কেওয়াইসি নিয়ে আসছি। তার আগে একটা কাস্টমারের একটা অনবোর্ড করতে, একটা ফুল কেওয়াইসি করতে প্রায় 7 থেকে 10 দিন সময় লেগে যেত। আমরা যেটা ডিকেওয়াইসি যখন ফার্স্ট লঞ্চ করি, বা ইকেওয়াইসি বলে এখন পরিচিত এটা, তখন আসলে এই সময়টা নেমে আসে 5 মিনিটে। এবং এরপরে আমরা আরও একটা কাজ করি, আমরা হচ্ছে আর একটা সার্ভিস নিয়ে আসি, যেটা আপনি একটা আমাদের শর্টকোড ডায়াল করলেই, আপনার যদি সিমটা আপনার নামে রেজিস্টার্ড হয়ে থাকে এমএনওর সাইডে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে উইদিন ফিউ সেকেন্ডস খোলা হয়ে যায়। নট রং, এটা আপনারা 167 ডায়াল করলে, *167 হ্যাশ ডায়াল করলে, রাইট, এটা ডায়াল করলে সাথে সাথেই অ্যাকাউন্টটা আসলে ওপেন হয়ে যায়। বুঝতে পারছি। সো এটা তখন কি হয়েছে, আগের যেটা ডিকেওয়াইসি, এটাতে স্মার্টফোনের দরকার পড়তো, এবং পরের যেটা আমরা নিয়ে এসেছি, এটাতে বার ফোন দিয়েও করা যায়। সো আমার ধরেন সব ধরনের কাস্টমারের জন্য আমরা এই এক অনবোর্ডিং এর টাইমটা সিগনিফিকেন্টলি কমিয়ে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার মনে হচ্ছে ইটস এ গ্রেট মুভমেন্ট আপনার জন্য। কারণ দেখেন, বাংলাদেশে ওভারঅল আমরা দেখি যে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, কিন্তু গ্রামে যদি আপনি যান, তারা কিন্তু ম্যাক্সিমাম যে বাটন ফোন বা মাল্টিমিডিয়া সেট যেটাকে বলে, স্মার্টফোনের পেনিট্রেশন বাংলাদেশে 40%-এর কম, তারও কম। ঠিক আছে, তো আমরা ওই টার্গেট সেগমেন্ট ধরে আর বাকি সেগমেন্ট, ওটা আসলে একটা বড় সেগমেন্ট, ওটাকে আমরা বাদ দেইনি আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, সো এটা আমাদেরকে একটা এরকম অনেকগুলো স্টেপস আছে যেগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে আর কি। বুঝতে পারছি। তার মানে ভাই, কেউ যদি নতুন নতুন এন্ট্রি নিতে চায় মার্কেটে কম্পিটিটর থাকবে অবশ্যই, তাদের জন্য আপনার মনে হচ্ছে এই দুটো এক্সাম্পল বেস্ট? মানে আর কোনো স্ট্র্যাটেজি আছে? আসলে আমাদের স্ট্র্যাটেজিটাই ছিল যে ইনোভেটিভ প্রোডাক্ট অফার করা। আচ্ছা, মার্কেটে যেটা আছে, আমরা জাস্ট আমাদের কম্পিটিটরকে ফলো করি নেই, মার্কেটে যেটা আসে আমরা ওইটাই নিয়ে, ওটা তো আমরা অ্যাভেলেবেল করেছি, কারণ ধরেন অ্যাট পার হওয়ার জন্য কাস্টমার যাতে যেগুলো সার্ভিস অলরেডি মার্কেটে আছে সেগুলো যেন পায়, সেগুলো আমরা করেছি। বাট এর বাইরেও আমরা ইনোভেটিভ সার্ভিস দিয়ে আসলে এগিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং আপনারা জানেন আমাদের আরেকটা মেজর ছিল যে আমাদের ক্যাশ আউট চার্জ অনেক কম, আমাদের কম্পিটিটরের চেয়ে প্রায় হাফ।
আচ্ছা আচ্ছা, সো এটাও আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু হলো গিয়ে বিজনেস কম্পিটিশনের কথা চলে আসছে, জি। কারণ আমাদের যারা দর্শক তারা দেখা যাচ্ছে যে টেকনোলজি, বিজনেস সব কিছু নিয়েই তারা আর কি পড়াশোনা করে বা এটা নিয়ে ক্যারিয়ার জি, করতে চায়, অবশ্যই। বা আমাদের ভালো দর্শকরাও আছে। তো এখন যেহেতু আমাদের মেজর আপনাদের কম্পিটিটর যেমন বললেই বিকাশের নাম আসে, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বিকাশকে আপনারা কবে আরো মানে ভালো মতো বিট করতে পারবেন, নাকি আপনারা বিট করে ফেলছেন, নাকি আপনার মনে হচ্ছে যে আমরা কাছাকাছি, আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ Knocking at the door আমরা আর খুব কি। শীঘ্রই 1 নম্বর হব বাংলাদেশে। ইনশাআল্লাহ এই স্পিরিট আমাদের আসলে গোল এটা একটা আমরা ডেফিনেটলি 1 নম্বর হব, এবং আমাদের যে নতুন যে স্ট্র্যাটেজিক মুভ যেটা ডিজিটাল ব্যাংক, ডেফিনেটলি এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অবভিয়াসলি যেহেতু লাইসেন্স পেয়ে গেছে, তো ইনশাআল্লাহ লাইসেন্স পেয়ে গেছি এবং আমরা হোপফুলি খুব শীঘ্রই লঞ্চ করব। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি একটু ব্যাকে চলে যাই, হ্যাঁ জি, sure. মানে আপনি যেহেতু বললেন যে আপনি ব্যাঙ্গালোরে গিয়ে আপনি সিএসসি নিয়ে পড়াশোনা করলেন, জি। তো বাংলাদেশে আপনার কেন মনে হলো না যে এই ইউনিভার্সিটিতে গেলে ভালো হয়? মানে কম্পারেটিভলি দেশের বাইরে ইউনিভার্সিটি আর বাংলাদেশ ইউনিভার্সিটি সিএসসি নিয়ে পড়াশোনাটা নিয়ে আমি আপনি তো আসলে ধরেন যখন পড়াশোনা করেছি তখনকার সিচুয়েশন এখনকার মতো ছিল না। আচ্ছা আচ্ছা, তখন বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের যে সিট ইউনিভার্সিটিগুলোতে কম ছিল, আচ্ছা আচ্ছা, বেসরকারি ইউনিভার্সিটিতে সিট ছিল কিন্তু আমাদের আসলে টিচার ছিল না কম্পিউটার সায়েন্সের আচ্ছা, ভালো। আচ্ছা। হ্যাঁ, সো এগুলোর কারণেই আমার বাইরে যাওয়া। বাট আমি এখন যারা ইয়াং জেনারেশন যারা টেকনোলজিতে কেরিয়ার গড়তে চায় বা সিএসসি পড়তে চায় বা সিএসসি বা আইটি রিলেটেড কোনো কিছু পড়তে চায়, তাদের জন্য এখন অনেক অপশন আছে বাংলাদেশে। আমি তাদেরকে বলবো না যে গ্রাজুয়েশন করার জন্য বাইরে যেতে হবে। তারা এখান থেকে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, তারা একটা ডিগ্রি নিয়ে তারা মাস্টার্সের জন্য বাইরে যেতে পারে বুঝতে যদি পারছি। চায়। তারা মাস্টার্সের জন্য বাইরে গিয়ে একটা বেটার ডিগ্রি নিয়ে আসলে এটা দেশেরই উপকার হবে, এবং তারা যদি ফিরে আসে অবশ্যই বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি করে বাইরের ডিগ্রি নিয়ে বাংলাদেশে ফিরে এসে যদি কিছু শুরু করে, ডেফিনেটলি জনগণ এবং দেশ উপকৃত হবে। তাদের পটেনশিয়াল থাকলে ইভেন নগদও তারা জয়েন করতে পারবে ইনশাআল্লাহ, জি, of course, কারণ of course, নগদ যেহেতু ইনোভেশন নিয়ে কাজ করতেছে, আমরা সবসময় খুব ডাইনামিক এবং বুদ্ধিমান রিসোর্সদেরকে আমাদের দলে ভেরাতে চেষ্টা করি আর কি। বুঝতে সো পারছি। ডেফিনেটলি আমরা ভালো রিসোর্স পেলে অবশ্যই আমরা অনবোর্ড করব। আমার মনে হয় এই অ্যান্সারটা আমাদের দর্শকের জন্য খুব ভালো মতো করে ইন্সপায়ার করবে। আচ্ছা ভাই, নগদে একটা সার্ভিস নিয়ে আমি খুব চিন্তা করলাম, সেটা হলো গিয়ে তারা মোস্ট প্রবাবলি মানে আপনারা জি। এআই অ্যান্ড ব্লকচেনটাকে অ্যাড করবেন, মানে যেহেতু বর্তমানে একটা রেভলিউশন চলতেছে এআই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড সিকিউরিটি পারপাসে ব্লকচেনটা খুব ইম্পর্টেন্ট, তো জি। এইটাতে আপনার প্ল্যান কি আসলে? আমরা নগদের service আসলে এর ক্ষেত্রে? এআইটা ইউজ করছি অলরেডি কিছু ক্ষেত্রে, যেটা হচ্ছে কাস্টমারকে সার্ভ করার জন্য। কাস্টমারকে যখন আমরা একটা প্রোডাক্ট অফার করি, কিরকম সার্ভিস? ধরেন একটা হচ্ছে ধরেন এআই বেস চ্যাটবট কাস্টমার Chatbot সার্ভিসের জন্য, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা আছে। এর বাইরে যেটা হচ্ছে ধরেন কাস্টমারকে আমরা যখন ধরেন আপনি একটা আমাদের অ্যাপে যখন লগ ইন করলেন, আমরা এটা নিয়ে অলরেডি কাজ করছি। আমরা নতুন একটা অ্যাপ নগদ 2.0 লঞ্চ করব খুব শীঘ্রই। আচ্ছা, আচ্ছা। সো সেখানে যেটা হবে যে আপনি যখন লগ ইন করবেন আপনার প্যাটার্নের উপর বেস করে আমার অ্যাপই আপনাকে আপনি যে সার্ভিসগুলো আগে ইউজ করেন এই সার্ভিসগুলো আপনাকে আপনার হোম পেজে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, আচ্ছা। এরকম কিছু সুবিধা থাকবে আর কি। বুঝতে পারছি। মানে আমরা ইনোভেটিভ সার্ভিসগুলোকে মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সার্ভিস আপনাকে অফার করবো আর কি। কারণ আমাদের তো ধরেন অনেক সার্ভিস আছে যেগুলো হয়তো আপনি জানেনও না। সেটাই। সো আপনার নিড অনুযায়ী আমরা আপনার ট্রানজ্যাকশন প্যাটার্ন, আপনার অন্যান্য আরও ধরেন ওয়েব প্রেজেন্স, এগুলো অ্যানালাইসিস করে আমরা আপনাকে আপনার তার মানে নগদ একটা বড় একটা মানে আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক দিয়ে একটা মানে ড্রামাটিক্যালি চেঞ্জ আনতে চাই, রেভলিউশনারি চেঞ্জ আনতে চাই। আমরা আপকামিং যেটা করছি, আমরা নগদের যে এমএফএস আছে এমএফএস এর 2.0 নিয়ে আসছি খুব আচ্ছা, শীঘ্রই। এখানে আমরা স্ট্র্যাটেজিক্যালি পার্টনারশিপ করেছি ইন্ডিয়ার পেটিএম এর সাথে। আমরা জয়েন্টলি একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করছি পেটিএম এর সাথে, যেটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। এছাড়াও আমরা ডিজিটাল ব্যাংকের জন্য মালয়েশিয়ান একটা কোম্পানি সিলভার লেক, অনেক নামকরা কোম্পানি তারাও, আচ্ছা, তাদের সাথে আমরা চুক্তি করেছি। সো তাদের সাথে আমরা জয়েন্টলি কাজ করছি ডিজিটাল ব্যাংক লঞ্চ করার জন্য। সো হোপফুলি এই দুটো আমরা এই বছরের মধ্যে আমাদের প্ল্যান এই দুটোই লঞ্চ করে শেষ করে ফেলা। সো এই দুটো লঞ্চ হয়ে গেলে আমরা আরও অনেক ইনোভেটিভ এবং অনেক বেটার সার্ভিস দিতে পারবো আমাদের কাস্টমার। আচ্ছা আচ্ছা, ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি। আচ্ছা ভাইয়া, আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, আপনাকে প্রশংসা করে নিব। সেটা হলো গিয়ে আপনি হার্ভার্ড থেকে একটা সুপিরিয়র একটা কোর্স করেছেন। ইভেন আমি যেটা জানি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 এর মধ্যে রয়েছে, সেখান থেকেও আপনি ফিনটেকের উপরে মোস্ট অফ একটা কোর্স করেছেন। তো এটা আপনার লাইফের গ্রোথ বা ক্যারিয়ার গ্রোথে কিভাবে এটা আসলে দুটাই, যেটা আমি হার্ভার্ড থেকে যে কোর্সটা করেছি এটা হচ্ছে সাইবার সিকিউরিটির উপরে। Cyber security-র উপরে, হ্যাঁ, আচ্ছা, আপনি আচ্ছা। জানেন যে সাইবার সিকিউরিটি ছাড়া এখন আর
মানে কি বলে আপনার এক্সিস্ট করা সম্ভব না। বিশেষ করে এমআইএস এর ফিনান্সিয়াল সেক্টরে আরো বেশি থ্রেটটা অনেক বেশি। হ্যাঁ, কারণ এখানে তো টাকা আমরা মানুষের পাবলিকের টাকা নিয়ে ডিল করি। সো এখানে অ্যাটাকটা অনেক বেশি, আমাদের মানে থ্রেট ভেক্টরটা অনেক বড়। সো আমরা এই কারণেই আমার হার্ভার্ড থেকে এই কোর্সটা করা, যাতে আমি এনশিওর করতে পারি যে ওভারঅল আমার ধরেন যে আইটি সিকিউরিটি ইজ আপ টু দ্য মার্ক, সেটা এনশিওর করার জন্য। আর আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এনইউএস থেকে যেটা করেছি এটা হচ্ছে ফিনটেকের ইনোভেশনসের উপরে। আসলে এটা অনেকটা লাইক নতুন প্রোডাক্ট কি হবে, কিভাবে প্রোডাক্ট অফার করা যায়, কাস্টমারকে কিভাবে, কাস্টমার আসলে কি চায়, এইভাবে মানে কাস্টমার ওরিয়েন্টেড থিঙ্কিংটা কিভাবে করা যায় প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে সময় বা ফিচার বা সলিউশন ডেভেলপমেন্টের সময়, এই রিলেটেড কোর্সটা ছিল। এনইউএসের কথা বললাম, মনে পড়ে গেল আমি 2022-এর শেষের দিকে একটা কনফারেন্সে গিয়েছিলাম। তো এত সুন্দর একটা ক্যাম্পাস আসলে বলে বোঝানোর মতো না, এবং তাদের এডুকেশন কোয়ালিটি, ওভারঅল এনভায়রনমেন্ট সব কিছু টপ নচ লেভেলের। তো মানে টোটালি ম্যাসমারাইজিং আর কি। মানে ডেফিনেটলি এনইউএস এশিয়ার মধ্যে একটা আসলে সবচেয়ে মানে খুব অ্যাসেট, একদম টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, রাইট? সো ডেফিনেটলি এটার ওদের আসলে টিচিং এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। ইনফ্যাক্ট হার্ভার্ডেরটা আরও বেটার। কারণ হার্ভার্ডে আমি যখন কোর্সটা করি না, মানে লাইক আপনি যদি ওদের যে লেকচারগুলো ছিল, লেকচারগুলো না শুনলে, পুরোপুরি যদি না শুনেন, আপনি অ্যান্সার করতে পারবেন না। বুঝতে পারছি। মানে খুব মনোযোগ দিয়ে লেকচারগুলো না শুনলে আপনি অ্যান্সার করতে পারবেন। সো মানে ওইভাবেই ডিজাইনড আসলে, এবং এটা বোরিংও না। হ্যাঁ, আমাদের যেমন ইন্টারেক্টিভ কাইন্ড অফ জিনিসটা, আপনি ইনফরমেটিভ আসলে, আপনি আগ্রহ নিয়েই শুনবেন, শোনার পর দেখবেন যে কোশ্চেনগুলো আসতেছে ইউ নো অল অফ দোজ, বাট তার আগে আপনি যদি শুধু কোশ্চেনগুলো দেখেন আপনি বুঝবেন না। সো ওদের কারিকুলামগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে, ওরা অনেক সময় দেয় আসলে, অনেক রিসার্চ করে এটার উপরে। বুঝতে পারছি। তো রায়ান ভাই, আপনার ফরেন ডিগ্রি, ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, কর্পোরেট এক্সপিরিয়েন্স, স্ট্রাগল, ইনোভেশন, লিডারশিপ, তো সব কিছু নিয়ে আমাদের যারা দর্শক শ্রোতা আছে যদি কিছু কথা বলতেন তাদের জন্য, তারা কীভাবে ক্যারিয়ার গোলটাকে ডেভেলপ করবে, বা যারা এখন সিএসসি পড়তেছে বা তারা বিজনেসটাকে ইন্টিগ্রেট করতে চায়, এবং আপনার যে এক্সপিরিয়েন্স ইন সাইবার সিকিউরিটি, এগুলোকে মার্চ করে সে কোন দিকে আগাবে বা কীভাবে করে তার ক্যারিয়ার গোলটাকে টেনে নিয়ে যাবে, শুনছি বলতেন আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমাদের আসলে আমি যারা এখন আইটিতে যারা ক্যারিয়ার গড়তে চায়, আমাদের অনেক বড় একটা সেগমেন্ট আছে যারা আইটিতে পড়াশোনা করছে, অনেকগুলো বেসরকারি এবং সরকারি ইউনিভার্সিটি মিলে। আমি তাদেরকে একটাই মেসেজ দিব, তারা যেন একটা টার্গেট সেট করে নেয় যে তারা কোন দিকে ক্যারিয়ারটা গড়তে চায়। কারণ আইটিতে অনেকগুলো সেক্টর আছে, যেমন সাইবার সিকিউরিটি আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টেরও অনেকগুলো ধরন আছে। হ্যাঁ, তারপর নেটওয়ার্কিং আছে, নতুন আরেকটা সাইড আসছে ডেভঅপস, এখানেও নতুন নতুন অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে বিভিন্ন দেশে এবং দেশের বাইরে, এবং এটাও অনেক কি মজার একটা সাবসেক্টর বলতে পারি। এবং আরও আছে ডাটাবেজ। সো আমি ইয়াংস্টারদেরকে রিকোয়েস্ট করব তারা যেন তাদের যেটা ভালো লাগে এই আগে ডিসাইড করে নেয় যে আমি এই সাইডে ক্যারিয়ারটা করব। সো ওটাকে টার্গেট করে যাতে তারা ধরেন একাডেমিক লার্নিংয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম বা আরও যেগুলো কোর্স অ্যাভেলেবেল, অনলাইন কোর্স আছে অনেকগুলো, যেগুলো ধরেন লিঙ্কডইন, গুগল ফ্রি কোর্স অফার করে, এগুলো থেকে যেন তারা শিখতে থাকে একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি, তাহলে তারা অনেক আগায় যাবে। এবং যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তাদের প্রতি আমার সাজেশনটা থাকবে, তারা যেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে শিখে। একটা ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো করে শিখে, বাকিগুলো তারা এমনিতেই বুঝতে পারবে। বাকি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হলে তখন সেটা তাদের জন্য ইজি হয়ে যাবে। এতটুকুই। হোপফুলি আমার এই ছোট্ট সাজেশন কাজে লাগবে। ধন্যবাদ। ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আবু রায়ান ভাই। ধন্যবাদ। মানে আমরা আসলে প্লিজ যে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনার কিছু মূল্যবান তথ্য আমাদের মধ্যে শেয়ার করেছেন, এন্ড আশা করি ইয়াং জেনারেশন যারা আছে তাদের অবভিয়াসলি এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। হোপফুলি আমার যদি একটা ছোট সাজেশনও কারো যদি উপকার বা মোটিভেট করে কাউকে, তাহলে আমার আসলে আজকের এটা ধন্য মনে করব নিজেকে। প্লিজ। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আজকের মতো আমরা এখানে এপিসোড শেষ করতে যাচ্ছি।
তো সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে শুনলেন আমার সাথে। আমি ফুয়াদ আল হাসান আজকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা নতুন পর্বে নতুন উপস্থিত আমাদের নতুন মুখ নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমি না থাকলেও আরও নতুন দর্শক থাকবে, তবে আপনাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।